আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। অজয় দা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে মোটামুটি বোধহয় ঠান্ডার মধ্যে আছেন, কিন্তু আবার মুখের ভাব দেখে এটাও মনে হচ্ছে যে ঠান্ডা আপনাকে কাবু করতে পারেনি। আসলে 30 বছর হয়ে গেছে। ওই যে জসিমউদ্দিনের কবিতা আছে না, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। 30 বছর শীতকেই ভিজায় রাখতে রাখতে এখন আর ঠান্ডা মালুম হয় না, বুঝছেন? কিন্তু ভালো ঠান্ডা পড়ছে, ভালো ঠান্ডা। এখন 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 ওখানে কত ডিগ্রি আছে? বাইরে 7-8 হবে, এরকম হবে আর কি। আচ্ছা। সকালবেলা 3-4 এরকম হয়ে যায়। প্রচন্ড একটা বাতাস আসে, ওই বাতাসটা খুব ঠান্ডা আর কি। ওকে। রাত্রেও টেম্পারেচার ডাউন হয়, এই আর কি। দেখুন, প্রকৃতি এক এক জায়গায় এক এক রকম। আমার কালকে এক বন্ধু আমাকে বলতেছিল যে যদি আমার মানে থাকা খাওয়ার চিন্তা করতে না হয়, তাহলে বাংলাদেশের চেয়ে এত আরামের জায়গা বোধহয় পৃথিবীর কোথাও আর নাই। তো আমি শুনছিলাম, আমি বলছিলাম যে ঠিক আছে, বাংলাদেশের চেয়ে আরাম, এত বেহেশত, এত বড় বড় বেহেশত পৃথিবীর কোথাও নাই, কিন্তু বেহেশতের মধ্যে যে সমস্ত ঘটনাগুলি দেখি, বেহেশতের অন্য অন্য লোকজন যারা আছে, অথবা বেহেশতের দায় দায়িত্ব যাদের হাতে দেওয়া হয়েছে, ওনারা যে সমস্ত কর্মকাণ্ড করেন এবং বেহেশতকে মুহূর্তের মধ্যে দোজখে পরিণত করার যে সমস্ত কর্মকাণ্ড আমাদের এখানে দেখতে হয়, আমার মনে হয় না যে অন্য কোথাও এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে এমন আচরণ আর দেখা যায়। আমি তো, আপনি যেটা বলছেন যে একমাত্র বাংলাদেশেই বলা হয় যে রঙ্গভরা বঙ্গদেশ, এটা তো জি। বলাই হয়েছে রঙ্গভরা বঙ্গদেশ। এবং আপনার যে বন্ধুটি বলেছে ঠিকই বলেছে, বলেছে ঠিক এই অর্থে। আপনার ধরেন যদি আপনি আয়েশে জীবন কাটাতে চান, যেমন ধরেন গত 30 বছরে কারো বাড়িতে যাওয়া বা রেস্টুরেন্টে যাওয়া ছাড়া চা নিজে বানিয়ে খেতে হয়েছে, নিজের পানি নিজেকে ঢেলে খেতে হয়। এই যে এখন বোতলটা নিয়ে আসছি, নিজে নিয়ে আসছি, কিন্তু বুঝছেন, এই যে চাটা বানিয়েছি নিজে বানিয়েছি। সুতরাং আপনি যদি পরমুখাপেক্ষী এবং আয়েশি একটা জীবন চান, এবং আপনার মানে আপস এন্ড ডাউনের সীমাহীন একটা জীবন চান, তাহলে বাংলাদেশ হচ্ছে বেস্ট দেশ। আমি সবসময় কলকাতায় গেলে ওদেরকে বলি যে তোমাদের গায়ে আসলে রক্তের স্রোতটা কম। বলে কেন? তোমরা ওই একটা স্লোগান দিয়া তারপর বাবা লোকে কি মনে করবে, দিদি কি মনে করবে শেষ। আমাদের দেশে যাও, পিটাইয়া সমান করে দিবে প্রথম, তারপর অন্য কথা, তাই না? আমাদের উত্তেজনার পারদ অনেক বেশি, অনেক বেশি, এবং প্রতিনিয়ত। জি। এবং কখন যে কেন যে কি হচ্ছে, কোন ঘটনার পেছনে কি কারণটা মানে কাজ করছে, এটা আপনি কাউকে জিজ্ঞাসাও করতে পারবেন না। এটাও আমি খেয়াল করেছি। আপনি আমাকে একটা কথা বলেন, মানে কথা যখন উঠেছে, 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, আমরা ধরে নিয়েছি যে ধর্মনিরপেক্ষ কি বলে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার একটা বীজ বপন হয়েছে, একটা বৃক্ষ জন্মেছে। 1 বছর পরে ওইটার মধ্যে আপনার জাতীয়তাবাদ আর সাম্প্রদায়িকতার ফল ধরলো কেমনে? তার মানে গাছটাই চিনি নেই আমরা, বুঝছেন আপনি? হ্যাঁ, গাছটাকে বললাম অসাম্প্রদায়িক গাছ, মুক্তিযুদ্ধের চেতনার গাছ। 1 বছর পরেই দেখা গেল ওইটা থেকে ফল বাইরিতেছে সব সাম্প্রদায়িক, সব জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী। মানে বাংলাদেশের আশেপাশে নেই এরকম ফল। তো 1 বছরের মধ্যে এটা একমাত্র বাংলাদেশে সম্ভব। জানেন তো যে সেলুকাস এসে ফিরে গিয়েছিল না, সেলুকাস অনেক দূর থেকে বুঝে গেছিল যে আলেকজান্ডার বলেছিল যে সেলুকাস বড় বিচিত্র এই দেশ, চলো জায়গা। এবং আমরা ওই দেশের মানুষ। আমি কিন্তু মাঝে মধ্যে এনজয় করি আপনার, মানে দুঃখ কষ্ট নয়, দুঃখ কষ্ট অবশ্যই এনজয় করার ব্যাপার নয়। আমি নিজেও সাফার করেছি প্রচুর, এখনো করি, এবং আপনারাও করেন, সেটা অন্য জিনিস। কিন্তু এইরকম আপস এন্ড ডাউন পৃথিবীর খুব কম সমাজ এবং খুব কম দেশে আছে। এটা হচ্ছে ভোলেটাইল এবং অস্থিতিশীল একটা সমাজ। এটা তো দুঃখজনক হলেও সত্য যে অসম্ভব না, একটা অস্থিতিশীল জিনিস একটা। না, ইদানিং আমি একটা জিনিস খুব ফিল করি। বিভিন্ন জায়গায় যাই যখন, দেখি যে আমরা মানে, যেমন ধরেন আপনার কালচারাল ফ্যাসিস্ট একটা শব্দ কিন্তু প্রায় ইদানিং উচ্চারণ হয়। এবং কাল দিন দেখলাম একটা নারীকে পেটানো হচ্ছে,
সে নাকি ফ্যাসিস্ট, সে নাকি ফ্যাসিস্টের দোসর। তো ফ্যাসিস্টের দোসর হওয়া তো খারাপ, ফ্যাসিস্ট জিনিসটাই খারাপ। তো কেউ ফ্যাসিস্টের দোসর হলে তার গায়ে হাত তোলা যাবে এবং এটা নিয়ে কিছু বলা যাবে না, এটাও কি এক ধরনের ফ্যাসিজম নয়? আরো বড় ধরনের ফ্যাসিস্ট, এটা ফ্যাসিস্টের বাবা। আপনি এটা তো হলো, ধরেন যে ফ্যাসিস্ট যেই কাজগুলি করেছে সেই কাজগুলি না করাই তো হচ্ছে ফ্যাসিস্ট না হওয়ার লক্ষণ নাকি? এখন সেই জি। কাজগুলি যদি আরো ডবল মাত্রায় আমি করি তাহলে আমি ডবল ফ্যাসিস্ট না? সবচেয়ে দুঃখজনক যেটা আমার মনে হয়, শৃঙ্খলাবোধ এবং নৈতিকতাটা ভেঙে পড়েছে। এটা অনেক মাসুল দিতে হবে, এটাই ভয়ের ব্যাপার। আপনার ধরেন যে 5টা জামা গার্মেন্টসে কম রপ্তানি হয়েছে, আপনি চেষ্টা করে ওইটাকে 10-এ নিয়ে যেতে পারবেন। আপনি একটা বিষয় হয়তো আপনি পাননি, সেটা আবার পেতে পারেন। কিন্তু এই বিষয়গুলো আপনি কি করে ঠিক করবেন, যেগুলো অদৃশ্য বিষয়, যেগুলি নৈতিকতা ঠিক করে, যেগুলি মাইন্ড ঠিক করে, নট দ্য বডি, সেগুলো আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন? সেগুলো তো আমি দেখছি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ক্রমাগত ক্রমাগত বাইরে চলে যাচ্ছে। আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি। কনফুসিয়াস তো আমাদের উপমহাদেশের অন্যতম জ্ঞানী মানুষ, পৃথিবীর অন্যতম জ্ঞানী, চীনের দার্শনিক ছিলেন। উনি একটা কথা বলতেন যে সুশাসন হচ্ছে সুবাতাসের মতো, আপনাকে বলতে হবে না। ওই বাতাসটা যখন বইবে তখন একেবারে উঁচু গাছের ডালের পাতাও যেমন নড়বে মৃদু মৃদু, তেমনি ঘাসও কিন্তু দেখবেন নুইতে নুইতে নুইয়ে যাবে বইতে বইতে। কারণ কি? কারণ বাতাসটা বইছে সুশাসনের। তো ওইটা বলতে হয় না। আমরা তো সুশাসনের কোনো বাতাস দেখতে পাচ্ছি না। কোনো একটা জিনিস আপনি দেখবেন না যে নমিত হয়েছে, বরং ফণিমনসা গাছ ওই ক্যাকটাস গাছের মতো দাঁড়ায় গেছে এরকম করে, খালি দাঁড়ায় থাকে। যার ফল দেওয়ার কোনো ক্ষমতা নাই সেই হচ্ছে ক্যাকটাস, খালি কাঁটা দেওয়ার ক্ষমতা আছে এবং সেভাবে সে দাঁড়িয়ে থাকে। এটাই এখন সমাজের চিত্র। অদ্ভুত। এবং এর মধ্যে এই সমাজের মধ্যে আরেকটা গ্রুপ সবসময় আমরা দেখি, যে যেমন আমরা আগেও দেখেছি যে বছরে একবার মনে করেন হয়তো সরকার প্রধান একটা বক্তৃতা দিচ্ছে, টেলিভিশনে আসলো, জাতির উদ্দেশ্যে বলতেছে। এত ঘন ঘন বক্তৃতা অন্য কোনো দেশে দেয় কিনা জানি না, তো দিচ্ছেন ওনারা। এবং দিয়ে উনি স্মরণ করিয়ে দিচ্ছেন, যে জনগণকে উনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনাকে আমি কি কি দিয়েছি, আপনাদেরকে এটা দিয়েছি, ওটা দিয়েছি, ওটা দিয়েছি, হ্যান কি দিয়েছি। তো আমার কথা হলো, ভাই আপনি আমাকে দিয়েছেন, এটা আপনাকে আবার ঘটা করে বলতে হচ্ছে কেন? তার মানে আপনি নিজেও শিওর না যে আপনি আমাকে দিয়েছেন কিনা। তো 100%। হ্যাঁ। আপনি দিয়ে থাকলে তো আমি টের পাচ্ছি যে আমি কি পেয়েছি, আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এবং আরো ভয়ঙ্কর কথা হলো, আমি এই শেষ করে আপনি বলেন, সব মিলিয়ে বলেন। আরো ভয়ঙ্কর কথা হলো, সেই সরকার প্রধান যখন কথাগুলি বলেন তখন ওনার আশেপাশে কিছু মোসাহেব থাকেন, ওনারা মনে করিয়ে দেন যে আমাদের নেতা তো এগুলি এগুলি দিয়েছেন, আমাদের নেতা তো এগুলি এগুলি করেছেন। যার একটা উদাহরণ আমরা গতকালকে দেখলাম। গতকালকে কিন্তু অগাস্টের 5 তারিখ ছিল, এবং এই 5 তারিখে এসে সরকারের একটা ঘটনা, সরকারের একটা তথ্যচিত্র প্রচারিত হয়েছিল একটা অনুষ্ঠানে, যেখানে জুলাই শহীদরা তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন ছিল। সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি স্বয়ং ছিলেন, মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি আছেন উনি স্বয়ং ছিলেন সেখানে। বিদেশি মানে অতিথিরা ছিলেন। তাদের সামনে কিন্তু একটা ভয়ঙ্কর রকম হই হট্টগোল হলো, এবং পুরো অনুষ্ঠানটা বলতে গেলে পণ্ড হয়ে যাওয়ার মতো। মাত্র দুটো কারণ, তথ্যচিত্র যেটা প্রচার করা হয়েছে তার মধ্যে এমন কিছু তথ্য দেওয়া হয়েছে এবং এমন কিছু তথ্য ঢেকে রাখা হয়েছে যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এক জায়গায় বলা হয়েছে যে 1 দফা দাবি 3 তারিখে, 3 আগস্ট 2024, যে 1 দফার দাবিটা উচ্চারিত হলো শহীদ মিনার থেকে। নাহিদ ইসলাম নিজে পাঠ করেছেন, আমরা তখন দেশে ছিলাম ভাই, আমরা দেখেছি। ওই দিনের পত্র পত্রিকা দেখেন, আপনি দেখবেন। কিন্তু ওখানে বলা হয়েছে ওটা নাকি তারেক রহমান করেছেন। আবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেই শহীদ, তার নামটাই নাই এখানে। তো এই যে মোসাহিবিটা, তার নেট ফলটা কি দাঁড়ালো? এই মানসিকতাকে আপনি কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, এগুলো তো নতুন কিছু নয়। যে জাতি 50 বছর পরে স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক করে, হ্যাঁ, যে জাতি আপনার মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক করে, যে জাতি সঙ্গীত নিয়ে বিতর্ক করে, পতাকা নিয়ে বিতর্ক করে, সেইগুলি নিয়ে বিতর্ক করবে, এটা আরো গভীরে যাবে। আমি প্রথমে ওই কথাটায় আসি। আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে যে রাষ্ট্রপতি বসে আছেন, মানে রাষ্ট্রপতি মানে আমাদের দেশের সবচেয়ে উঁচু যার পদ,
মর্যাদায় যিনি সবার বড়, তিনি বসে আছেন, পররাষ্ট্রমন্ত্রী বসে আছেন এবং নিরাপত্তা কর্মীরা ঘিরে আছে। সেইখানে এরকম হই হট্টগোল করা আমি দেখেছি টিভিতে, এবং এক পর্যায়ে সমস্ত কূটনীতিকরা উঠে চলে গেলেন এবং তাদের মধ্যে একটা সন্ত্রস্ত এবং ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল তাদের মনে। কারণ কেন বিরাজ করছিল দেখেন, তার মানে কি তারা নিরাপত্তার উপর নির্ভর করতে পারছেন না। কেন পারছেন না? তারা তো আমাদের দেশে থাকেন, তারা জানেন কি হতে পারে। একটা চেয়ার যদি ঘুরিয়ে মেরে দেয়, আপনি তো প্রথমে আহত হয়ে যাবেন, তারপরে না আপনার যাওয়া বার হবে, তাই না? এবং যে অবস্থা সেখানে গিয়েছে, এই ধরনের আক্রমণ অপ্রত্যাশিত ছিল না। এখন কি ঘটেছে এটা আমাদের বলা দরকার নেই, এটা টিভির মাধ্যমে লোকে দেখেছে, মিডিয়ার মাধ্যমে লোকে দেখেছে। আমার যেটা বলার কথা সেটা হচ্ছে, শৃঙ্খলা যে ভেঙে গিয়েছে এটা কি আপনারা দেখেছেন? যারা বসেছিলেন মঞ্চে, আপনারা কি খেয়াল করেছেন যে ভয় ভেঙে গেছে? ভয় ভেঙে যাওয়া কিন্তু সাংঘাতিক জিনিস। ধরেন ইয়ার 10 পর্যন্ত যদি বাবাকে ভয় না পেতাম, তাহলে কিন্তু বখাটে হতাম। মাকে যদি প্রাইমারি শিক্ষায় ভয় না পেতাম, তাহলে কিন্তু মূর্খ হতাম। কলেজে যদি শিক্ষককে ভয় না পেতাম, বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষকদের ভয় না পেতাম, ব্যক্তি জীবনে যদি স্ত্রীকে ভয় না পেতাম, বন্ধুদের ভয় না পেতাম সম্ভ্রমের সাথে, তাহলে আমরা কিন্তু চোর ডাকাত গুন্ডা হতাম, বদমাইশ হতাম, সমাজের জন্য আপনার চ্যালেঞ্জ হতাম, সমাজের জন্য উচ্ছিষ্ট হতাম এবং সমাজের চোখে একজন ভণ্ড এবং প্রতারক হিসেবে চিহ্নিত হতাম। আজকে যারা এটা করেছে, উইথ ডিউ রেসপেক্ট, তাদেরকে জানানো হচ্ছিল যে এসে বক্তৃতা দেন। আমি দেখেছি বলা হয়েছে আপনারা এখানে এক এক করে এসে বক্তৃতা দেন। আপনার প্রতিবাদ থাকলে আপনি মুখে বলে ফাটিয়ে ফেলেন, অসুবিধা তো নেই। আপনি ভদ্রভাবে 2 হাত তুলে বলেন যে আমার বলার আছে, এটা কমপ্লিট হয়নি, আমার কিছু কথা বলার আছে। ভাই, যেখানে হিম্মত দেখানোর প্রয়োজন, যেখানে সাহস দেখানোর প্রয়োজন, সেইখানে দেখাইতে পারেন না। দেখান সিনেমা হলে, সিনেমার নাম হলো হিম্মত আলী, বুঝছেন? কিন্তু কিন্তু বাস্তব জীবনে হিম্মত আলী পাইবেন না আপনি। হ্যাঁ, ওইটা টিকিট কাটা সিনেমা হলে যাইতে হয় হিম্মত আলী দেখার জন্য, হিম্মতওয়ালা দেখার জন্য। তো ভাই, হিম্মতটা যে কালকে দেখাইলেন এতগুলি ফরেন ডিগনিটরিজের সামনে, আপনি যদি সত্যি দেশকে ভালোবাসেন, আই এম নট ক্রিটিসাইজিং ইউ, আই এম জাস্ট টেলিং ইউ, তুমি যদি দেশকে ভালোবাসো, আপনি যদি দেশকে ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, শহীদদের ভালোবাসেন, আপনারা যাদের বলছেন যে শহীদ হয়ে গেছে, যারা জীবন দিয়েছে, তাদের স্বার্থে আপনি তো শৃঙ্খলা বজায় রাখবেন। রাষ্ট্র বড়, এই রাষ্ট্র যদি ভেঙে যায়, এই কাঠামো যদি ভেঙে যায়, কোথায় থাকবে আপনার শহীদ? কোথায় থাকবে আপনার মর্যাদা? কোথায় থাকবে আপনার এই আস্ফালন? আমার যেটা মনে হয়েছে কালকে, ইটস অ্যালার্মিং, এটা অত্যন্ত সতর্কতামূলক একটা ব্যাপার, যে সতর্ক হতে হবে। কারণ এখানে আমি মনে করি যে রাষ্ট্র এবং সরকারের একটা অসহায়ত্ব আমি দেখেছি। বিপর্যয় আমি বলবো না, অসহায়ত্ব আমি দেখেছি। এই অসহায়ত্ব রাষ্ট্র হতে পারে না, কারণ রাষ্ট্রের একটা কন্ট্রোল থাকতে হবে। এখন আপনি সব জায়গায় যদি বলেন যে ফেসিজম, তাহলে গাড়ি চালিয়ে আপনি রাস্তার ডান পাশে চলে যাচ্ছেন, ট্রাফিক যদি ধরে এবং ট্রাফিক যদি আপনাকে বলে যে 250 টাকা ফাইন, নাইলে এখান থেকে যাইতে পারবি না, 2000 টাকা ফাইন, আপনি যদি বলেন যে এটা ফ্যাসিজম, এটা হবে? আপনাকে তো ফাইন করতেই হবে তার, তাই না? আপনি নেমেই যদি ট্রাফিককে পেটানো শুরু করেন যে না, গণতান্ত্রিক অধিকার হচ্ছে যেদিকে ইচ্ছে সেদিকে চলা, এটা তো হতে পারে না। কালকে আমার মনে হয়েছে একটা অসম্ভব সতর্ক বার্তা আছে এই সরকারের জন্য, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ প্রয়োজন। আমি বলছি না যে দমন, আমি বলছি না যে পীড়ন, কিন্তু সুনিয়ন্ত্রণ অবশ্যই প্রয়োজন। কিন্তু প্রশ্নটা উঠে কখন, যখন দেখা যায় যে আপনার আইন প্রয়োগের জন্য, আইন তো অবশ্যই মানার ব্যাপার, কিন্তু তারও চেয়ে বেশি কিন্তু আইনটা প্রয়োগ করার ব্যাপার। আইন তো ভালো ভালো আইন সবার জন্য আছে, আর যদি আমি না মানি আপনি তো আমাকে মানতে বাধ্য করবেন। দেখুন, আইন প্রয়োগের ক্ষেত্রে যদি আপনি চেহারা দেখে দেখে প্রয়োগ করেন, তখন কি সমস্যাটা বেড়ে যায় না? মানে আমার ভাতিজা তুমি, অতএব তোমার জন্য এই আইনটা শিখি, আরেকজন আমার প্রতিবেশীর ভাতিজা, অতএব ওর জন্য আইনটা কঠোর। যদি আপনি এরকম শুরু করেন, তাহলে তো আইন না মানার একটা প্রবণতা মানুষের মধ্যে গড়ে উঠতেই পারে। আপনি যেটা বলছেন সেটা তো শুধু এত সরলীকরণও নয়, আরো ব্যাপার আছে। আপনি কোন দল করেন এটার উপর আইন নির্ভর। এখন ধরেন যাদেরকে আমরা জেলে দিয়েছি, কিংবা আছেন যারা আমাদের দেশে, বা ধরেন যেসব লোককে এখন গুন্ডা পান্ডা বলা হচ্ছে, ছাত্রলীগের কথা বলছি, আমি নাম ধরেই বলি, যদি তারা জিততো, তারা হিরো হতো না? যদি তারা জিতে যেত, যারা রাস্তায় হকি স্টিক দিয়ে মারামারি করেছে বলছে, গুলি করেছে বলছে, আমরা তো দেখি নাই, তারা কিন্তু হিরো হয়ে যেত আজকে। বলতো কি, এরা প্রোটেক্টর, এরা দেশকে রক্ষা করেছে। আর আজকে যারা হিরো,
তারা কিন্তু জেলে থাকতো এবং তারা হতো ভিলেন। আমি সবসময় একটা কথা বলি যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স, হ্যাঁ, লুজার হচ্ছে অরফেন ভাই। যদি তুমি হেরে যাও তুমি এতিম, তোমার মা বাপ নাই। হ্যাঁ, কিন্তু আপনি যেটা বললেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বিচার এবং আইন, সে যদি একচোখা হয়, সে যদি অন্ধ হয়, তাহলে তো সমাজে এই অবস্থা হবেই। এবং এই বিচার এবং অন্ধত্ব কিন্তু আপনি শুধু এই সরকার নয়, তার আগের সরকার নয়, তার আগের সরকার, তারও আগের সরকার, সমস্ত সরকারের আমলে এরকম হয়ে এসেছে, আমরা দেখেছি এগুলো, তাই না? এখন যদি আপনি, আমরা বললে মানুষ কি মনে করে জানেন, ভাবে যে এদের বয়স হচ্ছে, এরা অতীত বলছে। না, অতীত নয়। ৭৫-এর 15ই আগস্ট যেটা হয়েছে, ৩ নভেম্বর যেটা হয়েছে, তারপরে জিয়াউর রহমানকে হত্যা করে যেটা হয়েছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করে যেটা হয়েছে, সেগুলি সব হচ্ছে একটা 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 শৃঙ্খলা ভঙ্গের ইতিহাস। এবং সেই শৃঙ্খলা ভাঙতে 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 তারপরে এসে আমাদের দেশের উপর এক এক সময় শাসনের একটা চাপ, যিনি বসেছেন মাথার উপর তার একটা চাপ, কিছুতেই যায় না। আমার এটা অদ্ভুত লাগে। আপনার পাকিস্তান, বাংলাদেশ, এরকম কয়েকটা দেশ আছে, যে সমস্ত দেশে দেখবেন আমাদের দেশে অনেক বেটার পাকিস্তানের চাইতে, কিন্তু যাবে না যতক্ষণ পর্যন্ত পাছায় লাথি না খাবে, আমি সরি টু সে দিস ওয়ার্ড, যতক্ষণ পর্যন্ত পশ্চাৎ দেশে ব্যত্রাঘাত না হবে অথবা ঘাট ধরে নামানো না হবে, ততক্ষণ যাবে না। আপনার ইংরেজিতে তো একটা কথাই আছে, অল ওয়েল ইজ এন্ড ইজ ওয়েল, যদি শেষ ভালো হয় তো তোমার সব ভালো। তো কেউ তো এই কথাটা বললো না যে আমি পারিনি, আমি সরি, আমি এই পর্যন্ত করেছি, আমার ভুল হলে আমি ক্ষমা চাচ্ছি, আমি গেলাম। দেখতেন মানুষ মাথায় করে রাখতো, বলতে একেই নিয়ে আসতে হবে। সেটা আমাদের দেশে নেই, অদ্ভুত, না, এটা রাজনীতিতে নেই। বলবে কেন? ওদের তো কোনো ভুল হয় না, আপনি আবার ভুল বলতেছেন কিন্তু। ওদের তো ভুল হয় না। জি, জি, আপনি আমাকে একটা গল্প মনে করিয়েছেন। এটা এটা মনে পড়েছে কেন, ওই যে জিয়া রহমান, ইয়ে সরি, তারেক রহমানের সাথে ইউনূস সাহেবকে দেখলাম জাদুঘরের Right. হ্যাঁ, ওপেনিং। হ্যাঁ, তো উনার তো চাকরি চলে গেছে না, উনার তো চাকরি চলে গেছে, মানে উনি right. তো নাই, চাকরিতে নাই। Right, তো হ্যাঁ, হ্যাঁ। চাকরিতে কেন নাই, একটা গল্প মনে পড়েছিল আমার, যে আপনার এক জমিদার শিকারে যাবে, তো সকালবেলা সব সাজগোজ করে রেডি হচ্ছে, নাইট গার্ড এসে জড়ায় ধরছে পায়ে, স্যার আপনি হুম। কিছুতেই শিকারে যেতে পারবেন না। বলে যে কেন? বলে না আপনি যেতে পারবেন না, আমি স্বপ্ন দেখছি যে শিকারে যে যাবে সে মারা যাবে, যে কোনো দুইজন মারা যাবে। দাঁড় বেটা, এমন পা ধরে কান্নাকাটি করছে। তো সদাগর এই আপনার যেই ছিল আর কি, যে ইয়ের উনার ওয়াইফ বলতেছে, ও যখন এইভাবে বলছে তুমি আজকে না যাও, অন্য কাউকে পাঠাও। তো উনি দুইজনকে পাঠাইছে, আরো সাথে কয়েকজন ছিল, ঠিকই ওইখান থেকে যিনি প্রধান যাকে পাঠিয়েছিল এবং যিনি অশ্বারোহী, দুজনই মারা গেছে। তখন উনি ওই লোকটাকে ডেকে 10,000 স্বর্ণ মুদ্রা দিছে, আর একটা কথা বলছে, বলছে কালকে থেকে তোমার আর চাকরি নেই। সবাই অবাক হয়ে গেছে, বলছে আপনি আর যান বাঁচাইছে আর আপনি বলতেছেন চাকরি নেই? ওরে 10,000 স্বর্ণ মুদ্রা দিছি যান বাঁচানোর জন্য। বলে চাকরি? ভাই নাইট গার্ড যদি রাত্রে ঘুমায় স্বপ্ন দেখে তাহলে আমার দেশ বাঁচাইবো কেডা? তার দায়িত্ব ছিল না ঘুমানো। রাত্রে জেগে পাহারা দেওয়া, রাইট, সে না ঘুমালে সে স্বপ্ন দেখলো কি করে, তাই তো? রাইট। আমাদের ইউনূস সাহেব রাত্রি না জেগে ঘুমিয়ে আমাদের দেশের 12টা বাজিয়ে এখন বলতেছে আমার যদি ভুল হয়ে যায় আমি এখানে আসব, বলছে না জুলাই জাদুঘরে আসবো। তো আপনি যে যে ভুল করেছেন সেটা তো আরো 10টা জাদুঘর হলেও এটার ইয়ে হবে না। কারণ বাংলাদেশে আমার মনে হয় তারেক রহমান একাই এটা করতে পারতেন, মানে অনুষ্ঠানটি। এবং কারণ এই মানুষটি, ধরেন এখানে আমাদের বাংলাদেশ দুইটা শিবিরে বিভক্ত, এটা বুঝতেই হবে। একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে এনটি আওয়ামী লীগ শিবির, পরিষ্কার বিভাজন। এখন এই এনটি আওয়ামী লীগে অনেক ধরনের গ্রুপ সাব গ্রুপ আছে, আছে, যেটা আওয়ামী লীগেও আছে। তো আওয়ামী লীগে কম, আওয়ামী লীগ এত শক্তিশালী সে একাই 100, আর এদের মধ্যে সবাই আছে। এই সবার মধ্যে এখন সবচেয়ে খারাপ পজিশন হচ্ছে ডক্টর ইউনূসের। কারণ ওই সময়টায় কি চক্রান্ত হয়েছে, কার প্ররোচনায় তিনি এসেছেন। আমি তো অবাক হয়ে গেলাম, 5 তারিখ আপনি বললেন গতকালকে, তার আগের দিন থেকে প্রথম আলোই বলা শুরু করছে যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়ে মতভেদ ছিল, মানে তাকে দিতে চায় নাই কেউ কেউ, এই কথা বলছে এখন। হ্যাঁ, সাহস সাহস কোথায় যাচ্ছে দেখেন, সাহস কিন্তু দুঃসাহসে পরিণত হচ্ছে এখন বলতে। কিন্তু এই মতিউর রহমান এবং মাহফুজ আনাম এবং নুরুল কবির গদগদ হয়ে সামনে বসে কিন্তু ইন্টারভিউ নিয়েছে।
ওই ইন্টারভিউতে একমাত্র নুরুল কবির কিছুটা চোখে চোখ রেখে কথা বলেছিল, আর বাকি দুজন জাস্ট পেটিং হিম, জাস্ট তাকে এরকম প্যাট করে দিয়ে যে আপনি ভালো, আপনি থাকাতে আমরা বেঁচে গেছি। কিন্তু আজকে ভাষা পাল্টাচ্ছে। আমার এখনো মনে আছে এই যে গ্রেনেড হামলা মামলায়, গ্রেনেড যেটা, জি, মতিউর রহমান প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্র বের করেছিল, বিশেষ ক্রোড়পত্র, কে দায়ী কে দায়ী না। পরের বছর এটা লাস্ট পেজে চলে আসলো। এইরকম ভেরিয়েশন যারা করে, তারা যদি আমাদের জাতির বিবেক হয়, তাহলে আমাদের তো অনিবার্য পরিণতি হচ্ছে ধ্বংস। এই যে তারা বলছে আপনার, এই যে আমি মনে করি কি, ধরেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি কখনো স্বীয় জিহ্বাকে শাসনে রাখেননি। তিনি যদি তার জিহ্বাকে শাসনে রাখতেন এবং পরিষ্কার করে কথা বলতেন, অনেক জিনিসের অনেক ধরনের ডাইমেনশন তৈরি হতো। যেমন ধরেন আমি বলি আপনাকে, তার আমলে এই পত্রিকাগুলি বলেছে যে আমাদের চাকরি থাকতো না, আমাদের থেকে সম্পাদনা দায়িত্ব কেড়ে নেওয়া হতো। এইটা আমরা কিন্তু বিশ্বাস করছি যে আপনার কথার উপর ভিত্তি করে, অথচ বাস্তবে আমরা কি দেখেছি, আপনি পত্রিকা লাস্ট দিন পর্যন্ত বের করেছেন, আর যাদেরকে আপনি মদত দিয়েছেন তারা আপনার পত্রিকা আগুন লাগিয়ে দিয়েছে। তাহলে এটার ব্যাখ্যা কি? আপনি বলছেন যে উনি আমাকে সম্পাদক রাখতো না, আপনি সম্পাদক ছিলেন, চাকরি করেছেন, বিরোধিতাও করেছেন, কি হয়েছে ভিতরে আমরা জানি না, কিন্তু বাহ্যিকভাবে আমরা কি দেখলাম, আগুনে জ্বলে গেছে এই আমলে। তাহলে আপনি কোন আমলে আপনি যে আগুনে পুরি সিনেমা বানাইলেন, এটা তো বুঝলাম না। কোন আমলে? এগুলি নিয়ে না আচ্ছা, আপনি আসলে। যখন, আমি আরেকটা প্রসঙ্গে আলোচনা করি, তারপরে শেষ করে দিচ্ছি। জি, আপনি যে কথাটা বললেন যে কালকে ডক্টর ইউনূসকে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে, আমি এমনি জাস্ট কৌতূহলী হয়ে কালকে একটু মানে দেখার চেষ্টা করলাম যে আমাদের এই মুহূর্তে দলে এটাকে নিয়ে আমাদের 3টা জাদুঘর হলো। একটা আমাদের জাতীয় জাদুঘর, আরেকটা আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর, আরেকটা আমাদের জুলাই স্মৃতি জাদুঘর। এবং আমি একটু চেক করে দেখলাম, আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর যে জায়গার মধ্যে হয়েছে, সেই জায়গার আয়তন হলো 1.25 একর জায়গার মধ্যে, কম বেশি আছে। আগারগাঁও না? হ্যাঁ, আগারগাঁও নাকি? আগারগাঁও, হ্যাঁ আগারগাঁও। হ্যাঁ, বাট এটা একটা ট্রাস্ট, এটা কিন্তু ট্রাস্ট, হ্যাঁ। সরকারি প্রপার্টি না, একটা ট্রাস্টের মতো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। একটা আধুনিক বিল্ডিং এ হয়েছে। জি জি জি। এখানে প্রায় 3,500 স্কোয়ার মিটারের মতো, স্কোয়ার মিটার, হ্যাঁ 3,500 স্কোয়ার মিটার এই পরিমাণ, মানে দর্শনীয় জায়গা আছে, কয়েকটা তালা আছে, বেশ আধুনিক। আমাদের যে জাতীয় জাদুঘর, তার যে জমিতে হয়েছে, যে জায়গাটা নিয়ে হয়েছে, তার পরিমাণ হলো 7 একরের মতো, 7.5 একরের মতো। 7.5 একর জায়গার মধ্যে এই জাতীয় জাদুঘরটা, শাহবাগে যেটা হয়েছে। আর আমাদের জুলাই জাদুঘর যেটা করা হয়েছে, সেখানে জায়গা হলো 14 একর, বিশাল একটা এরিয়া নিয়ে, এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা স্থাপিত হয়েছে। তো আমার কাছে মনে হলো যে জাতীয় জাদুঘর এবং মুক্তিযুদ্ধ জাদুঘর, আমাদের জাতি এবং মুক্তিযুদ্ধ দুটোই কিন্তু একসঙ্গে জুলাইয়ের মধ্যে ঢুকাই দেওয়া যাবে। জুলাই জাদুঘরটা এত বড়, তো এটা কি আসলে কোনো ইঙ্গিত বহন করে, নাকি এটাই স্বাভাবিক ছিল? আহ, এটা তো মহা মুশকিলের প্রশ্নে ফেললেন আপনি। এখন প্রশ্ন হচ্ছে, একটা ইঙ্গিত আছে, মুক্তিযুদ্ধে চাইতে অন্য বিষয়কে বড় করার তো একটা ইঙ্গিত আছে না? একটা বিষয়, একটা একটা গোপন ইঙ্গিত বা একটা পরোক্ষ ইঙ্গিত আমি বলবো হয়তো আছে, কিন্তু সেটা কখনো সার্থক হবে না। কারণ আপনি চাইলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাইতে বড় কোনো যুদ্ধ সংগঠিত করতে পারবেন না। আপনি খেয়াল করেন, রাশিয়া এবং ইউক্রেন কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই করছে, তার মানে ওই ফ্রন্টে একটা লড়াই হচ্ছে। ইরান আজকে থ্রেট দিয়েছে, ইরান গালফ কান্ট্রিগুলিকে অ্যাটাক করতে পারে, 3-4টা কান্ট্রিকে অ্যাটাক করলে ওইটা একটা মহাযুদ্ধ হবে। ইতিমধ্যে ইসরায়েল, আমেরিকা, ইরান, দে আর অলওয়েজ অল আর ইন ফাইট। হ্যাঁ, লেবানন, তার আরেকটা যুদ্ধ হচ্ছে। আফ্রিকায় গোষ্ঠীভিত্তিক যুদ্ধ হচ্ছে, তারপরও দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অতিক্রম করতে পারেনি। আপনি যতভাবেই জুলাই যোদ্ধা করেন, যত বড় জায়গা নিয়েই করেন, লাভ হবে না। কারণ মুক্তিযুদ্ধ হয়েছিল দুটি
বৃহৎ শক্তির মধ্যে তো রাজনৈতিক যুদ্ধ হয়নি, হয়েছিল সামরিক যুদ্ধ, কিন্তু রাজনৈতিক যুদ্ধ হয়েছিল আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের, তাই না? মানে এখন যেটা পাকিস্তান, এবং সেই লড়াইটা অনেক বেশি জনসম্পৃক্ত এবং জনগণের ভিতরে ছিল। সারা দেশের মানুষ, অল্প মানুষ ছাড়া, অল্প কিছু মানুষ যারা পাকিস্তানকে বেহেশত মনে করে তারা ছাড়া বাকি আমরা সবাই চেয়েছিলাম যে আমাদের দেশটা মুক্ত হোক, আমরা আমাদের মতো থাকি। আমরা কিন্তু জানতাম না যে মুক্তিযুদ্ধ জাদুঘর আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তাতে কি হয় আপনাকে আমি একটা রবীন্দ্রনাথের কবিতা বলার লোভ সামলাতে পারছি না, এটা বলেই আমি শেষ করি। প্লিজ বলেন। মৌমাছি আর ভীমরুলে তর্ক, মৌমাছি আর ভীমরুলে তর্ক হচ্ছে, বুঝেছেন? তো ভীমরুল বলছে, ভীমরুল কহে শোনো, আছে সহস্র প্রমাণ, তোমার দংশন নহে আমার সমান, তোমার দংশন নহে আমার সমান। মধুকর নিরুত্তর, মানে মৌমাছি নিরুত্তর, ছল ছল আঁখি, ছলছল করছে আঁখি, বনদেবী কহে তারে চুপি চুপি ডাকি, কেন বাছা নত জানু, এ কথা নিশ্চিত, বিষে তুমি হার মানো, মধুতে যে জিত। বুঝতে পেরেছেন? বিষ ষড়যন্ত্রে আমরা হার মানতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধের যে মধু, সে মধু আমাদেরকে জয়ী করবে। আজকে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের কবিতা দিয়েই আমি শেষ করলাম। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনাব অজয় দাশগুপ্ত। আপনার সঙ্গে কথা বলার বিশেষ প্রাপ্তি হলো এটাই যে আপনি যে কোনো প্রসঙ্গকে এমন এক উচ্চতায় নিয়ে যান যে আমার দর্শকরা মুগ্ধ হয়, আমি নিজেও মুগ্ধ হই। আমার মুগ্ধতাটা আপনার সামনে সরাসরি বলতে আপনি শোভন না, এই জন্য বলি না। হাদিসে লেখা আছে সামনাসামনি প্রশংসা মানে থুতু নিক্ষেপ, আমি থুতু নিতে চাই না। বাট দর্শকরা তো কমেন্ট করে, নিয়মিত কমেন্ট করলে আমার ধারণা আপনিও বোধহয় পড়েন। আমরা কিন্তু দর্শকদের ইন্টারাকশনটা আমরা চাই, যে দর্শকরা বলুক, আমাদের সমালোচনা করুক। তো আমি প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন এবং আপনাদের মতামত গুলো নিঃসংকোচে লিখবেন, সম্ভাবনা সমালোচনাও করবেন। আমাদের মতো ভুল থাকে, আমাদেরও তো শুদ্ধ হওয়ার ব্যাপার আছে, কিন্তু সমালোচনাও আমরা চাই। সবাই ভালো থাকবেন, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।